আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা ক্লাস 8 চ্যাপ্টার 1 বল ও চাপের মধ্যে আছে, ক্লাস 9 চ্যাপ্টার 3 পদার্থের ঘটনা ধর্মের মধ্যে আছে, অর্থাৎ প্লবতা বল, আর্কিমিডিসের নীতি, ভাষণ বা নিমজ্জনের শর্ত এবং সাম্যাবস্থার শর্ত। প্লবতা বল দিয়ে শুরু করছি। কোনো অদ্রাব্য বস্তু, অদ্রাব্য কথার অর্থ কি? কোনো প্রবাহের মধ্যে, জলের মধ্যে, তরলের মধ্যে দিলে যাতে গুলে না যায় এমন কোনো বস্তু প্রবাহীর মধ্যে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে, কথার মানে কি আছে, হয় সম্পূর্ণভাবে ডুবিয়ে দিলে অথবা কিছুটা পরিমাণ ডুবিয়ে দিলে বস্তুটি তার ওজনের বিপরীত দিকে, ওজন কাজ করছে নিচের দিকে, বস্তুটির ওজনের বিপরীত দিকে অর্থাৎ উপরের দিকে, অর্থাৎ ঊর্ধ্বমুখে একটি বল অনুভব করে থাকে, তাকে প্লবতা বল বলে। প্লবতা বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? নাম্বার 1 প্রবাহীর ঘনত্ব, যেই প্রবাহের মধ্যে বস্তুটাকে ডোবানো হয়েছে তার ঘনত্ব। নাম্বার 2 অভিকর্ষজ ত্বরণ, সেই স্থানে অভিকর্ষজ ত্বরণের মান কত আছে। নাম্বার 3 নিমজ্জিত অংশের আয়তন, যেই বস্তুটাকে আমি তরলের মধ্যে বা প্রবাহের মধ্যে ডুবিয়েছি তার কত আয়তন সেই তরলের মধ্যে বা প্রবাহের মধ্যে গেছে, কতখানি নিমজ্জিত আছে, কতখানি ডুবে আছে, তার উপর ডিপেন্ড করে প্লবতা বল কতখানি কাজ করবে। প্লবতা বল ক্যালকুলেট করার জন্য আর্কিমিডিস তার নীতি চালু করেছিল, আবিষ্কার করেছিল। উনি কি বলেছিল? কোনো অদ্রাব্য বস্তুকে প্রবাহের মধ্যে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে, সেম কথা যেটা আগেও বলেছিলাম, অদ্রাব্য বস্তু হতে হবে, আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করার পর তার উপর যে প্লবতা বল কাজ করবে সেটা কি করে মাপতে পারবো? আর্কিমিডিস বলেছিল বস্তুটার দ্বারা বা তার দ্বারা প্রতিস্থাপিত প্রবাহীর ওজনের সমান। সেই বস্তুটা যতখানি প্রবাহীকে তার জায়গা থেকে সরিয়ে দিয়েছে সেই প্রবাহের যদি আমি ওজন বের করি, ঠিক সেই মাপের প্লবতা বল বস্তুটার উপর ঊর্ধ্বমুখে কাজ করছে। বস্তুটার নিজের ওজন না, কিন্তু বস্তুটার নিজের ওজন তো নিচের দিকে কাজ করছে, তার এগেইনস্টে যে উপরের দিকে প্লবতা বল কাজ করছে তার মানটা কি করে পাবো? সেই বস্তুটা প্রবাহীর মধ্যে প্রবেশ করার পর যতখানি প্রবাহীকে জায়গা থেকে সরিয়ে দিয়েছে তার ওজন তুমি ক্যালকুলেট করে নাও, তার ওজনের সমানই প্লবতা বল এই বস্তুটার উপরে ঊর্ধ্বমুখে কাজ করছে। আচ্ছা, কোনো একটা বস্তুকে কোনো একটা প্রবাহের মধ্যে ডুবিয়ে দিলে বস্তুটা কি ভাসবে না ডুববে, তা কিসের উপর ডিপেন্ড করে? তা 3টা কন্ডিশনের উপর ডিপেন্ড করে। আমরা জানি বস্তুটাকে প্রবাহের মধ্যে ডোবানোর পর তার ওজন নিম্নমুখে এবং তার উপর প্লবতা ঊর্ধ্বমুখে কাজ করছে। হতে পারে ওজনটা প্লবতা থেকে বেশি, সেই ক্ষেত্রে বস্তু ডুবে যাবে। হতে পারে ওজন প্লবতা থেকে কম, সেই ক্ষেত্রে বস্তুটি তরলে একদম মুক্ত পৃষ্ঠে উঠে আসবে এবং ভাসতে থাকবে, যেমন থার্মোকলের ক্ষেত্রে হয়। থার্মোকলকে তুমি জলের মধ্যে দিলে থার্মোকলটা একদম মুক্ত পৃষ্ঠে উঠে আসে জলের এবং সেখানে ভাসতে শুরু করে। কন্ডিশন নাম্বার 3, যদি W=B হয়ে থাকে, অর্থাৎ প্লবতা বল এবং বস্তুটার ওজন সমান হয়ে থাকে, বস্তুটিকে যেই তলে রাখবো ওই তরলের মধ্যে, যেই তলের মধ্যে আমি ছেড়ে দেবো সেই তলেও ভাসতে থাকবে। এটা একটা স্পেশাল কেস আছে। এই ক্ষেত্রে বস্তুর যতখানি ওজন হয় অপসারিত তরলের ওজন সেটাই হয়, অর্থাৎ বস্তুর নিম্নাভিমুখী যতখানি ওজন কাজ করছে ঠিক ততখানি ওজন ওর দ্বারা অপসারিত প্রবাহীরও আসে। এদের দুজনের ওজন সমান হবে শুধুমাত্র এই কেসের জন্য, বাকি কেসের ক্ষেত্রে না। কিন্তু সাম্যাবস্থার শর্ত, সাম্যাবস্থা কথার মানে কি? কোনো একটা বস্তুকে যদি ইররেগুলার শেপ হয়, আকৃতি ঠিকঠাক না থাকে বস্তুটার, যেমন একটা পাথরের টুকরোকে আমি জলের মধ্যে দিলাম, পাথরের টুকরোটা কিভাবে ভাসবে, সাম্যাবস্থা কী করে স্থাপন করবে, তা ডিপেন্ড করে বস্তুটার সেন্টার অফ গ্র্যাভিটি বা ভারকেন্দ্রের উপরে, বস্তুটার সেন্টার অফ বুয়ান্সি অর্থাৎ প্লবতা কেন্দ্রের উপরে। কোনো একটা ইররেগুলার শেপ যার আকৃতির মধ্যে প্রতিসাম্য দেখা যায় না এমন একটা বস্তুকে তরলের মধ্যে বা প্রবাহের মধ্যে ছেড়ে দিলে একটা রেখা আমি কল্পনা করতে পারি যেটা তার ভারকেন্দ্র এবং প্লবতা কেন্দ্র দিয়ে যাচ্ছে, এবং বস্তুটাকে তার মধ্যে ডুবিয়ে দিলে যদি তার প্লবতা কেন্দ্র B2 হয়ে থাকে, এই সরলরেখাটা আর এই সরলরেখাটা যেখানে মিলিত হচ্ছে তাকে বলে মেটাকেন্দ্র। এই মেটাকেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ সাম্যাবস্থা নির্ণয় করার জন্য কোনো একটা বস্তুর। এই মেটাকেন্দ্র যদি G অর্থাৎ ভারকেন্দ্রের উপরে থাকে তাহলে বস্তুটা ভাসবে, সাম্যাবস্থায় চলে আসবে। আর যদি M G এর নিচে থাকে তাহলে বস্তুটা অস্থির হয়ে ভাসবে ঠিকই, কিন্তু অস্থির হয়ে থাকবে, কখনোই স্থির হতে পারবে না, আনস্টেবিলিটি দেখা যাবে তার মধ্যে। আচ্ছা, এই জি ভারকেন্দ্র কথাটা একটু ইলাস্ট্রেট করে দিই। ভারকেন্দ্র মানে হচ্ছে সেই বিন্দু যেই বিন্দুর মধ্যে বস্তুটার সম্পূর্ণ ভার কাজ করছে। প্লবতা কেন্দ্র হচ্ছে সেই বিন্দু যার মধ্যে পুরো বস্তুর সব জায়গার প্লবতা কাজ করছে ওই বিন্দুর মধ্যেই।
আচ্ছা, ব্যবহার। আর্কিমিডিসের নীতির ব্যবহার কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? হাইড্রোমিটার তৈরিতে, ল্যাক্টোমিটার তৈরিতে, জাহাজ নির্মাণে। হাইড্রোমিটারে করা কি হয়? তরলের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করা হয়। ল্যাক্টোমিটারে দুধের ঘনত্ব নির্ণয় করে তার বিশুদ্ধতা যাচাই করা হয়, দুধটা ঠিক দিয়েছে কিনা গোয়ালা, তার জন্য ল্যাক্টোমিটার ব্যবহার করা হয়। এর উপরে লাস্ট টপিক, আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করার ফর্মুলা কি আছে? কোনো একটা বস্তুর যদি আমি আপেক্ষিক গুরুত্ব বের করতে চাই, তার ঘনত্ব নিব এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব নিব, দুটাকে ভাগ করব, ওর যে অনুপাতটা আসবে সেটাই বস্তুটার আপেক্ষিক গুরুত্ব হবে। আচ্ছা, এর একটা অল্টারনেটিভ ফর্ম আছে, সেটা হচ্ছে বস্তুটার ঘনত্ব না নিয়ে বস্তুটার ভরও নিতে পারি। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব না নিয়ে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ভরও নিতে পারি। এই দুটাকে ভাগ করলেও বা এদের অনুপাত বের করলেও আমি বস্তুটার আপেক্ষিক গুরুত্ব পেতে পারি। আচ্ছা, প্রশ্ন আসে এখান থেকে, আপেক্ষিক গুরুত্ব এককহীন কেন হয়? এটি এককহীন হওয়ার পিছনে কারণ হচ্ছে এটা দুটা সমজাতীয় রাশির অনুপাত, ঘনত্ব ঘনত্ব অথবা ভর ভর। সমজাতীয় রাশির অনুপাত হওয়ার জন্য এর কোনো একক হয় না। আর্কিমিডিসের নীতির উপর বেস করে আরও কিছু প্রশ্ন আসে, যেমন সমুদ্রে সাঁতার কাটা নদী থেকে সহজ কেন হয়? আমরা জানি সমুদ্রের জলের মধ্যে দ্রবীভূত অবস্থায় লবণ পাওয়া যায়, লবণ থাকার জন্য সমুদ্রের জলের ঘনত্ব নর্মাল নদী থেকে বেশি হয়। আমি জানি প্রবাহীর ঘনত্ব যত বেশি হবে প্লবতা বলের মান তত বাড়বে। তার মানে আমি যদি সমুদ্রে সাঁতার কাটতে যাই, সমুদ্রের জল দ্বারা আমার উপর ক্রিয়াশীল প্লবতা বলের মান বেশি হবে, অর্থাৎ আমার দ্বারা ক্রিয়াশীল ওজন বলকে ব্যালেন্স করার জন্য প্লবতা বলের মান বেশি, ঊর্ধ্বমুখী বলটা বেশি থাকার জন্য আমার কিছুটা হলেও সমুদ্রের জলে সাঁতার কাটতে সুবিধা হয়ে থাকে। নাম্বার 2, লোহার তৈরি পেরেক জলে ডুবে যায় কিন্তু জাহাজ জলে ভাসে কী করে? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। জাহাজের স্পেশাল স্ট্রাকচারের জন্যে, জাহাজের একটি নির্দিষ্ট আকৃতি থাকার জন্যে জাহাজ যতখানি জলকে তার জায়গা থেকে অপসারিত করছে এবং সেই জলের যে ওজন আছে সেটা জাহাজের ওজন থেকে অনেক বেশি হয়। আমি কি বললাম? জাহাজ যখন জলের মধ্যে ভাসমান অবস্থায় আছে তখন সে যত পরিমাণ জলকে তার জায়গা থেকে সরিয়ে দিয়েছে, সেই জলের যে ওজনটা আছে সেটা জাহাজের নিজস্ব ওজনের থেকে অনেক বেশি আছে। এই ওজনটা বেশি থাকার জন্যে প্লবতা বলের মান বেশি, প্লবতা জিতে যাচ্ছে, ওজন হেরে যাচ্ছে, ওই জন্য জাহাজটা ভেসে থাকে, যেটা পেরেকের ক্ষেত্রে হয় না। পেরেকের ওজন বেশি হওয়ার জন্যে এবং ওর দ্বারা অপসারিত তরলের ওজন কম হওয়ার জন্য পেরেকটা অনায়াসে ডুবে যায়। আচ্ছা, পেরেকের ডুবে যাওয়াটা আমি আরও একভাবে বলতে পারি, যেহেতু পেরেক লোহা দিয়ে তৈরি, লোহার ঘনত্ব অনেক বেশি জলের তুলনায়, তো আমরা জানি দুটা ভিন্ন ঘনত্বের বস্তুকে একসাথে ছেড়ে দিলে যার ঘনত্ব বেশি সে নিচে চলে যাবে, যার ঘনত্ব কম সে উপরে চলে আসবে। যেমন কিনা জল তেলের মিশ্রণ, জলের ঘনত্ব বেশি তেলের ঘনত্ব কম, তেল উপরে চলে আসে, জল নিচে চলে যায়। আচ্ছা, বদ্ধ পাত্রে কোনো একটি বস্তু নিমজ্জিত আছে, তাতে ফু দিলে বস্তুটির কি হবে? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বদ্ধ পাত্রে, বদ্ধ কন্টেনারের মধ্যে ধরে নিলাম একটা বস্তু নিমজ্জিত অবস্থায় আছে, তাহলে এই অবস্থায় বস্তুটার যে ওজন আছে, নিজস্ব ওজন, তাকে ব্যালেন্স করার জন্যে দুটা বল কাজ করছে। এক হচ্ছে বায়ু দ্বারা ক্রিয়াশীল প্লবতা বল, এক হচ্ছে জল দ্বারা ক্রিয়াশীল প্লবতা বল। আমরা জানি বায়ু আর জল দুটাই প্রবাহী, অর্থাৎ দুটাই কিছু পরিমাণ প্লবতা বল ওর ওপর কাজ করাচ্ছে। ওর যে নিম্নাভিমুখী ওজন কাজ করছে তাকে ব্যালেন্স করার জন্য বায়ু দ্বারা একটা ঊর্ধ্বমুখী প্লবতা বল কাজ করানো হচ্ছে এবং জল দ্বারা একটা ঊর্ধ্বমুখী প্লবতা বল কাজ করানো হচ্ছে। আচ্ছা, সেই অবস্থায় যদি আমি পাত্রের মধ্যে ফু দিয়ে পাত্রটার মুখটা বন্ধ করে দিই, অর্থাৎ পাত্রের মধ্যে থাকা বায়ুর ঘনত্ব আমি বাড়িয়ে দিই, আমরা জানি ঘনত্ব বাড়লে প্লবতা বলের মান বাড়ে, অর্থাৎ বায়ুর দ্বারা ক্রিয়াশীল প্লবতা বলের মান বাড়বে। তো এটা যদি বাড়ে, এদের যোগফল তো বাড়তে পারবে না, কারণ বস্তুটার ওজন তো বাড়ছে কমছে না, অর্থাৎ এটা বাড়লে এটা কমতে হবে। জল দ্বারা ক্রিয়াশীল প্লবতা বলের মান কমতে হবে। সেটা তখনই সম্ভব যখন বস্তুটা কিছুটা জল থেকে আরও বাইরে বেরিয়ে আসবে, বস্তুটা আগের অবস্থান থেকে কিছুটা উপরে উঠে আসবে, জল থেকে কিছুটা বাইরে বেরিয়ে আসবে এবং তারপরে ভাসতে শুরু করবে। এটাই দেখা যাবে এই ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন, বস্তুর আয়তন সমান সমান ড্যাশের আয়তন হয়। কোনো একটা বস্তুকে জলের মধ্যে নিমজ্জিত করলে বস্তু যতখানি আয়তন ছিল তার দ্বারা অপসারিত তরল বা প্রবাহীর আয়তন সেম হয়। লাস্ট প্রশ্ন, প্লবতা বল সমান সমান ড্যাশের ওজন। অনেকবার আলোচনা করলাম এটা। বস্তুর উপর ক্রিয়াশীল প্লবতা বল বস্তু দ্বারা অপসারিত প্রবাহীর ওজনের সমান। উত্তর হবে বস্তু দ্বারা অপসারিত প্রবাহী এর ওজনের সমান।